আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। আমরা ভয়েসের দ্বিতীয় পর্বে চলে আসলাম। আমরা গত পর্বে ভয়েস পরিবর্তন সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম। আজকে আমরা অবশ্যই আরও একটু পুনরাবৃত্তি করব, অর্থাৎ একটু যাচাই করব। এখানে ভয়েস বাচ্চ পার্ট 2, ভয়েস চেঞ্জ বাচ্চ পরিবর্তন, অ্যাক্টিভ ভয়েস কর্তা অ্যাক্টিভ সক্রিয় কর্তা প্রধান বাচ্চ, প্যাসিভ ভয়েস কর্তা প্যাসিভ নিষ্ক্রিয় অর্থাৎ কর্ম বা অবজেক্ট প্রধান বাচ্চ। এখন নেগেটিভ হলে আমরা গতদিন বলেছিলাম প্যাসিভ ভয়েসে করতে গেলে আমাদের বি ভার্ব অবশ্যই লাগে। 4টা পয়েন্ট আমরা তোমাদের দিয়েছিলাম। প্রথমে আমরা 1 নাম্বার পয়েন্ট ছিল বি ভার্ব লাগবে। 2 নাম্বার পয়েন্ট ছিল যে আমাদের একটা অবজেক্ট লাগবে। 3 নাম্বার পয়েন্ট ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম লাগবে। আমরা 2 নাম্বার পয়েন্টে বলেছিলাম যে একটা প্রিপোজিশন লাগবে। যদি আমরা এজেন্ট ব্যবহার করি তাহলে অবশ্যই কি লাগবে, একটা প্রিপোজিশন লাগবে। আর সেই প্রিপোজিশনটা কি হবে? বাই, অ্যাট, টু অথবা উইথ ইত্যাদি, এর যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বি ভার্ব সম্পর্কে বলেছিলাম যে ভার্বের বেস ফর্ম হলে বি, প্রেজেন্ট ফর্ম হলে আমি যার, পাস্ট ফর্ম হলে ওয়াজ ওয়ার, পাস্ট পার্টিসিপেল বিন, প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম হলে বিং। আমরা এখানে কিন্তু টেন্সের নামও উচ্চারণ করি নাই। আমরা পূর্বে অর্থাৎ আগে যখন আমরা শিখেছি তখন আমাদেরকে বলা হতো যে এটা কোন টেন্স, সেই টেন্স অনুযায়ী আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হতো। এখানে টেন্স ইনডাইরেক্টলি ব্যবহার করা হচ্ছে, আসলে টেন্স ছাড়া চলবেই না। টেন্স ছাড়া আমরা চলতেই পারবো না। তো সেই টেন্সটা আমি, যেহেতু টেন্স একটা সমস্যার বিষয়, অনেকে ভয় পায়, অনেকে মনে রাখতে পারে না, সেজন্য আমরা টেন্সকে বাদ দিয়ে একটা ভিন্ন কৌশলে উপস্থাপন করার চেষ্টা করেছি। তো বন্ধুরা, আমরা ব্যতিক্রমগুলো একটু দেখি। যদি আমাদের বাক্যটা নেগেটিভ হয় তাহলে আমরা একটু আগের ভিডিওতে আমরা প্রকাশ করেছিলাম যে অপারেটর হিসেবে ডু ডাজ বসবে যদি V1 এর জন্য, আর V2 এর জন্য ডিড বসবে অপারেটর হিসেবে। এখন অপারেটর ডু ডাজ, এই জন্য আমরা বলেছিলাম যে অপারেটর চিনতে হবে এবং অপারেটর অবশ্যই না চিনলে চলবে না। এখানে ডু ডাজ থাকলে আমি যার হবে, আর ইন্টারোগেটিভেও ডু ডাজ থাকলে আমি যার হবে, ডিড থাকলে ওয়াজ ওয়ার হবে। আমরা 2টা উদাহরণ বা এক্সাম্পল লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবে। এক্সাম্পল আমরা দেখি, তাহলে অবশ্যই বুঝতে পারবো। আই ডু নট রাইট আ লেটার। আই ডু নট রাইট আ লেটার। এখানে যদি আমরা লিখি তাহলে এই বাক্যটায় ভার্বটা রাইট, আর এখানে ডুটা আমাদের অপারেটর। তাহলে যেখানে অপারেটরের উপস্থিতি আছে সেখানে কিন্তু মূল ভার্বের বেস ফর্ম অনুযায়ী কাজ হবে না, অপারেটর অনুযায়ী কাজ হবে। তাহলে এখানে আমাদের কি আছে? ডু আছে। তাহলে এ লেটার অবজেক্ট, তাহলে আমরা এখানে এ লেটার নিয়ে আসি, এ লেটার। এখন ডু আছে, আরও সহজ হয়ে গেল না বন্ধুরা? এখানে ডু আছে, তাহলে আমরা এখানে ইজ দিব, কারণ এম ইজ আর, ডু থাকলে এম ইজ আর, তাহলে লেটারের সঙ্গে কি যায়? ইজ যায়। তাহলে এ লেটার ইজ। এখন 3 নাম্বার শর্ত ছিল মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম আমাদের রিটেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম রিটেন। তাহলে এ লেটার ইজ রিটেন, ইজ নট, অর্থাৎ সরি, এখানে নেগেটিভটা অবশ্যই দিতে হবে, ইজ নট রিটেন। এজেন্ট আমরা ব্যবহার করতেও পারি, নাও করতে পারি, বাই মি। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন যদি এরকম থাকে ডাজ does he play cricket, CRICKET,
ডাজ হি প্লে ক্রিকেট। তাহলে আমাদের এখানে অবজেক্টটা যেহেতু ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট হলো ক্রিকেট। কে খেলে? কি খেলে? ক্রিকেট খেলে। তাহলে প্যাসিভে আমাদের কর্মপ্রধান, কর্ম হচ্ছে এখানে ক্রিকেট, CRICKET, ক্রিকেট। এখানে আমাদের ডাজ আছে, তাহলে ডাজ সোজাসুজি আমাদের কি হবে? ইজ। তাহলে ক্রিকেটের এখানে ডাজ ইকুয়াল টু কি বসে? এম ইজ আর। খেয়াল রাখো, ডাজ ইকুয়াল টু এম ইজ আর। তাহলে এখানে ডাজ ইকুয়াল টু এম ইজ আর। তাহলে এম বসবে না ইজ বসবে না আর বসবে, সেটা ইন্ডিকেটস করবে কর্ম অনুযায়ী। কর্মটা তো এখানে এর সাবজেক্ট হিসেবে আসতেছে। তাহলে এখানে যেহেতু কর্মপ্রধান, তাহলে ক্রিকেটের আগে ক্রিকেটের সঙ্গে ইজ যায়, তাহলে ইজ ক্রিকেট, ইজ ক্রিকেট। এখন V3 প্লেড, ইজ ক্রিকেট প্লেড বাই হিম। প্রিয় বন্ধুরা, একটু খেয়াল করে দেখো কত সহজ। আমরা যখন ভয়েস চেঞ্জ শিখেছি ছোটোকালে, অর্থাৎ সপ্তম অষ্টম শ্রেণীতে, তখন আমাদের স্যাররা আমাদেরকে দিয়ে পরিশ্রম করিয়েছে, এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করাইছে। ডাজ হি প্লে ক্রিকেট, এটাকে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স বানিয়েছে। অ্যাসার্টিভ সেন্টেন্স বানানোর পরে ওইটাকে আমরা ভয়েস চেঞ্জ করেছি, তারপরে ওইটাকে আবার ইন্টারোগেটিভ করতে হয়েছে। কিন্তু আমি সেই ঝামেলার থেকে সম্পূর্ণ বের করে আনতে পেরেছি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, সম্পূর্ণরূপে বের হয়ে আসছে আমরা। তাহলে আমরা শুধু এইটুকু মনে রাখতে হবে, ডু, ডাজ, অ্যাম, ইজ, আর, ডিড, ওয়াজ, ওয়্যার। এখন যদি আমরা একটা এক্সাম্পল লিখি, ডিড দে প্লে ফুটবল, ডিড দে প্লে ফুটবল। তাহলে এখানে অবজেক্টটাকে, এখানে অবজেক্ট হলো ফুটবল। তাহলে এখানে ডিড থাকলে কি হবে? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে ফুটবলের সঙ্গে কি যায়? অবশ্যই ওয়াজ যায়। তাহলে ডিড ইকুয়াল টু কি হয়ে যাবে? ওয়াজ। এখানে আমরা ওয়্যার দেব না। তাহলে ওয়াজ ফুটবল, ওয়াজ ফুটবল। তাহলে মূল ভার্বের কি? পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেড। ওয়াজ ফুটবল প্লেড বাই দেম। তাহলে আমরা এখানে এজেন্ট দিয়ে দিলাম। তাহলে বি প্লাস V3। তাহলে ইন্টারোগেটিভে আমরা এর আগে গঠন বলেছিলাম যে অপারেটর, অর্থাৎ এটা এখানে অপারেটর হিসেবে কাজ করছে, ডিড এখানে অপারেটর হিসেবে কাজ করছে। এখন যদি আমরা সেন্টেন্সটা এরকম হয়, Is he reading a newspaper in the morning? In the morning. একটু খেয়াল করো, is he reading newspaper in the morning? অথবা অ্যাট প্রেজেন্ট, আমরা ইন দ্য মর্নিং না দিয়ে অ্যাট প্রেজেন্ট দিই, বা নাও দিই। এখানে নাও, ইজ হি রিডিং নিউজ পেপার নাও, অথবা অ্যাট প্রেজেন্ট, অথবা অ্যাট দিস মোমেন্ট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইজটা যেভাবে আছে। এখন ইজ ইকুয়াল টু এম ইজ আর। ইজ কাদের এই গ্রুপে কয়জন আছে? 3 জন আছে, এম ইজ আর। তাহলে এখানে ইজি থাকবে না এম হয়ে যাবে না আর হবে, তা বলে দেবে কে? নিউজ পেপার, অর্থাৎ অবজেক্টটা। তাহলে আমরা ইজ নিউজ পেপার, নিউজ পেপার। তাহলে আমাদের এটা কর্মপ্রধান হয়ে গেল, ইজ নিউজ পেপার কর্মপ্রধান হয়ে গেল। এখন রিডিংটা V4 আছে, তাহলে V4 থাকলে বিং। তাহলে বিং, এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিড বাই, রিড নাও বাই
হিম, আমরা এটা ব্যবহার করলাম, এটা এজেন্ট। তাহলে এখানে দেখা গেছে ইজ নিউজ পেপার বিং রিড নাও বাই হিম। তাহলে এখানে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে কোনো প্রবলেম অবশ্যই নেই। আমরা যদি আর একটা সেন্টেন্স এখানে লক্ষ্য করি, দেখো যে হ্যাজ হি ইটেন আ ম্যাঙ্গো, হ্যাজ হি ইটেন আ ম্যাঙ্গো। তাহলে কি হবে, এখানে হ্যাজই থাকবে, কারণ এ ম্যাঙ্গোর সঙ্গে হ্যাজই যায়। এ ম্যাঙ্গো, আমরা 4-5টা সেন্টেন্স করলেই আমাদের সব কিছু কিন্তু আয়ত্তে চলে আসবে। 4-5টা যে অবজেক্ট সাবজেক্ট হয়ে, এখানে সাবজেক্ট কর্মপ্রধান হয়ে যাচ্ছে। তাহলে হ্যাজ এ ম্যাঙ্গো, তাহলে এটা V3, সুতরাং কী হবে, বিন হবে। বিন ইটেন বাই হিম। তাহলে আমাদের এই প্যাসিভ করতে আর কষ্ট হচ্ছে না, অর্থাৎ এটাকে আর অ্যাসার্টিভ করতে হচ্ছে না। বন্ধুরা, এবার ইম্পারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ আমরা লক্ষ্য করব। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন দুইটা, মনে রাখতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন দুইটা, একটা সেকেন্ড পারসন সাইলেন্ট থাকে, আর থার্ড পারসন এবং ফার্স্ট পারসনের ক্ষেত্রে বাক্য লেট দিয়ে শুরু হয়। তাহলে আমরা লেট দিয়ে শুরু হোক আর সেকেন্ড পারসন সাইলেন্ট থাক, আমাদের রুলস একই, শুধুমাত্র শেষের দিকটায় একটু ভিন্ন মাত্রায় যাবে। তাহলে আমরা যদি এখানে লিখি ডু দ্য সাম, তাহলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিভাবে বুঝলাম, কারণ এটা নির্দেশ করতেছে ডু দ্য সাম, অর্থাৎ এখানে সাবজেক্ট ইউ সাইলেন্ট আছে। ডু দ্য সাম, সাবজেক্ট ইউ, এখানে ইউটা সাইলেন্ট আছে, এখানে ইউটা সাইলেন্ট আছে। তাহলে আমরা কি করব, সাবজেক্ট, আমাদের মূল সূত্র কিন্তু একটাই। তাহলে এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে একটা ছোট্ট একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটা হলো, ইম্পারেটিভ সেন্টেন্সে প্যাসিভ করতে গেলে আমরা ছোটোকালেই মুখস্থ করেছি লেট দিয়ে বাক্য শুরু করতে হয়। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ করতে গেলে বাক্য লেট দিয়ে শুরু করতে হয়। এই লেটটা কেন বসবে, আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন অনুযায়ী লেট বসে। ইম্পারেটিভ সেন্টেন্স যদি সাবজেক্ট অর্থাৎ থার্ড পারসন বা ফার্স্ট পারসন হয়, তাহলে অবশ্যই বাক্যটা লেট দিয়ে শুরু হবে। এখন অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের অবজেক্ট কখনোই সেকেন্ড পারসন হয় না, অর্থাৎ অলওয়েজ কি হয়, ফার্স্ট পারসন বা থার্ড পারসন হবে। সেই জন্য ফার্স্ট পারসন থার্ড পারসন হলে আমাদের একটা লেট দিয়ে বাক্য শুরু করতে হবে। এখানে তাহলে সেই লেটটা আমরা দিয়ে বাক্য শুরু করলাম। এখন এই লেট আমরা ব্যবহার পেয়ে গেলাম। কেন লেট পেলাম, কারণ এই অবজেক্টটা এখানে আসতেছে। তা লেট দ্য সাম। এখন এটা কি আছে, V1 আছে। যদিও এটা V1 আছে, তো এখানে লেট হওয়ার কারণে, লেটের পরে V1 হলে আমাদের অ্যামিজার হওয়ার কথা, তাহলে আমরা এখানে অ্যামিজার, তাহলে দ্য সাম ইজ দিয়ে দিই। ব্র্যাকেট দিচ্ছি কেন, আমরা একটু পরে বুঝিয়ে দেব। তাহলে দ্য সাম ইজ, এখন V3, তাহলে ডান, দ্য সাম ইজ ডান। সাবজেক্টটা উজ্জ আছে, আমরা উজ্জই রেখে দিই, সাইলেন্ট আছে সাইলেন্টই রেখে দিই। এখানে ব্র্যাকেটে আমরা বাই ইউ যদিও দিতে পারি, বাই ইউ লিখতে পারি। তাহলে এখানে সাবজেক্ট সাইলেন্ট আছে, সুতরাং এখানে আমরা সাইলেন্টটা রেখে দিলাম। ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করি, লেটটা কে? লেট হচ্ছে মডাল। আমরা লিখেছিলাম যে ডু, ডাজ, ডিড, শ্যাল, উইল এবং মডালসের পরে বেস ফ্রম বসে। তাহলে মডাল, এখানে লেট মডাল, সেই জন্য মডালের পরে বেস ফ্রম হয়, অলওয়েজ বি হয়। তাহলে আমরা দুইটা সত্য জিনিস জানলাম, এটা একটা টেকনিক।
যে ইম্পারেটিভ সেন্টেন্স হলে বি ভার্ব কি হবে? বি হবে, শুধুমাত্র বি হবে। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় লেট দিয়ে শুরু হবে। ইম্পারেটিভ সেন্টেন্স সবসময় লেট দিয়ে শুরু হবে। কেন লেট দিয়ে শুরু হবে আমরা ব্যাখ্যা দিয়েছি। কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের অবজেক্ট কখনোই সেকেন্ড পারসন হবে না, সবসময় থার্ড পারসন অথবা ফার্স্ট পারসন হবে। সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে বি ভার্ব লেট দিয়ে শুরু করতে হবে বাক্য, আর সেই জন্য বি ভার্ব বেস ফর্ম বসবে। তাহলে আমরা একটা সেন্টেন্স লক্ষ্য করি, বাই মি এ শার্ট, শার্ট। এখন বাই মি আ শার্ট, এখানে বাইটা সাবজেক্ট কে ছিল? ইউ। আমরা কাকে বলতেছি? বাই মি এ শার্ট, আমাকে একটা শার্ট কিনে দাও, তোমাকে বলতেছি। এখন তুমি ইকুয়াল টু ফাদার হতে পারে, বড় ভাই হতে পারে, আরও ইত্যাদি, মা হতে পারে, যে কেউ হতে পারে। তাহলে আমাকে একটি শার্ট কিনে দাও। তাহলে আমরা যদি এই শার্টটাকে বাদ দিই এখান থেকে বাই মি, তাহলে ইনকমপ্লিট প্রেডিকেশন হয়। তাহলে ট্রানজিটিভ ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন, তখন অবশ্যই আমাকে কি গ্রহণ করতে হবে? হয় আর একটা অবজেক্ট গ্রহণ করা গেলে করতে হবে। আমরা একটু আগে যেটা বলেছি, এর আগের ভিডিওতে আমরা বলেছি যে হয় অবজেক্ট গ্রহণ করতে হবে একটা, আর না হয় আমাদের কি করতে হবে? অবজেক্টের কমপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। তো সুতরাং আমাকে কাকে কিনে দাও? আমাকে কি কিনে দাও? একটি শার্ট। সুতরাং এখানে এ শার্ট আমাদের অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এখানে দুইটা অবজেক্ট, এখানে অবজেক্ট কয়টা? দুইটা, একটা মি আর একটা এ শার্ট। তো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা একটা কৌশল অবলম্বন করব, কারণ শুনতে সুন্দর বা ভালো এটা কিন্তু ভাষার একটা ডিমান্ড। শুনতে সুন্দর শোনা যাবে, শুনতে ভালো শোনা যাবে, এটা ভাষার একটা ডিমান্ড। তাহলে বন্ধুরা, এই ভাষার ডিমান্ড প্রকাশ করতে গেলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদের এই এ শার্টটা ব্যবহার করতে হবে। এখানে যদি আমরা আই ব্যবহার করি, যে লেট মি বি বট এ শার্ট, তাও হবে, সেন্টেন্স হয়ে যাবে, কিন্তু শুনতে আমাকে এইটাই সুন্দর শোনাবে, লেট এ শার্ট বি। আমরা আগেই বলে দিয়েছি বি হবে, বি বাই এর পাস্ট পার্টিসিপল ফর্ম বট। তাহলে লেট এ শার্ট বি বট, এখানে আমরা শুধু মি দিতে পারি। হ্যাঁ, তাহলে অনেকে ভুল করে বাই মি দিয়ে ফেলে। এই সেন্টেন্সটা আমি যতবার পরীক্ষায় দিয়েছি, ম্যাক্সিমাম ছাত্র, অনেক ভালো ছাত্ররাও ভুল করে ফেলে যে এখানে বাই দিয়ে ফেলে, কিন্তু আসলে এখানে বাই হবে না, হয় কিছুই দেবে না, আর যদি প্রিপজিশন ব্যবহার করতে চাও তাহলে এই সেন্টেন্সের অর্থ অনুযায়ী তোমরা এখানে একটা টু অথবা ফর ব্যবহার করতে পারো। টু অথবা ফর এখানে ব্যবহার করতে পারো, অবশ্যই বাই ব্যবহার করবে না, এটা মনে রাখতে হবে। এখন ইম্পারেটিভ সেন্টেন্সের আরও একটা সমস্যা আছে। থার্ড পারসন হলে আমরা কিভাবে কাজ করব? যদি থার্ড পারসন হয় তাহলে থার্ড পারসন বুঝবো কিভাবে? বাক্য লেট দিয়ে শুরু হবে। থার্ড পারসন বা ফার্স্ট পারসন বুঝবো কিভাবে? অবশ্যই অ্যাক্টিভ বাক্যটা লেট দিয়ে শুরু হবে, এটা মনে রাখতে হবে কৌশল। তাহলে লেট হিম টেল দ্য স্টোরি, লেট হিম টেল দ্য স্টোরি, তাকে গল্পটা বলতে দাও। বন্ধুরা খেয়াল করো, এই হিমটা আমরা একটু আগে লিখেছিলাম বাই মি, অথবা আমরা যদি এরকম লিখি বাই হিম এ শার্ট, তাকে একটি শার্ট কিনে দাও, তাহলে বাই হচ্ছে ভার্ব, এখানে টেল ভার্ব। তাহলে বন্ধুরা খেয়াল করো, হিমটা কোথায় আছে? হিমটা ভার্বের পরে আছে, এই হিমটা ভার্বের আগে আছে। এইটা আমাদেরকে খেয়াল করতে হবে।
তাহলে এটা আমরা এজেন্ট হিসেবে ব্যবহার করব, কিন্তু এটা এজেন্ট হিসেবে ব্যবহার করতে পারবো না। সুতরাং এখানে আমরা লেট, এমনিতেই লেট আসছে, আবারও লেট আসবে, কারণ দ্য স্টোরিটা হচ্ছে থার্ড পারসন। সুতরাং লেট দ্য স্টোরি, লেট দ্য স্টোরি। এখন এই লেটের কারণে বি হবে, এটা টেকনিক। বি টোল্ড, টিও, তাহলে বি প্লাস V3 আমাদের প্যাসিভ হয়ে গেছে। তাহলে লেট দ্য স্টোরি বি টোল্ড। এখন এই হিমটা আমরা যদি কিভাবে দিব, এই হিমটা কিন্তু এখানে টেলের আগে ছিল, সুতরাং এটা এজেন্ট হিসেবে ব্যবহার করব, বাই হিম। এটাকে যদি আমরা টু বা ফর ব্যবহার করি তাহলে হবে না, এখানে বাই হিম ব্যবহার করতে হবে। তাহলে এটা কি হবে, লেট এ শার্ট, লেট এ শার্ট বি বট। এটাও আমাদের বি প্লাস V3 হয়ে গেল, বি বট টু মি, অথবা আমরা দিব না টু মি, অথবা লেট এ শার্ট বি বট মি, আমাকে একটি বা হিম, তাকে একটি শার্ট কিনে দাও, দেয়া হোক, তাকে একটি শার্ট কিনে দেয়া হোক। লেট এ শার্ট বি বট হিম, লেট এ শার্ট বি বট টু হিম, লেট এ শার্ট বি বট ফর হিম। সুতরাং এর যে কোনো একটা, তিনটা অপশানের যে কোনো একটা অপশান ব্যবহার করা যেতে পারে। আর লেট দ্য স্টোরি বি টোল্ড বাই হিম, এখানে এজেন্ট ব্যবহার করতে হবে। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে মোট 4 ধরনের সমস্যা পেলাম। মোট কয় ধরনের সমস্যা পেলাম? 4টা সমস্যা পেয়েছি। আরেকটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, গো টু স্কুল। বন্ধুরা, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স বলেই এটার ভয়েস চেঞ্জ করা সম্ভব, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স অ্যাকর্ডিং টু মুড ভয়েস চেঞ্জ করা যায়, যদি মুড অনুযায়ী ভয়েস চেঞ্জ করা যায়। আর অন্য কোনো সেন্টেন্স মুড অনুযায়ী ভয়েস চেঞ্জ করা যায় না। এখানে যদি গো টু স্কুল, পুরা বিষয়টা কি হচ্ছে, অর্ডার হচ্ছে, অর্ডার, এটা অর্ডার বোঝাচ্ছে। সুতরাং আমরা এখানে সাবজেক্ট সাইলেন্ট আছে, তাকে যদি এখন সাইলেন্ট থেকে আমরা ওপেন করে দিই, তাহলে ইউ আর অর্ডার্ড, অর্ডার্ড টু, ইউ আর, তাহলে বি প্লাস V3 প্যাসিভ হয়ে গেছে, ইউ আর অর্ডার্ড টু গো টু স্কুল, এটা প্যাসিভ ভয়েস হয়ে গেছে। অর্থাৎ আমরা এই সেন্টেন্সটা যদি লিখতাম, বাই মি এ শার্ট, SHIRT, এটাকে যদি আমরা এইভাবে লিখতাম, ইউ আর অর্ডার্ড বা ইউ আর টোল্ড, ইউ আর টোল্ড টু বাই মি এ শার্ট, ইউ আর টোল্ড টু বাই মি এ শার্ট, এটা অ্যানাদার স্ট্রাকচার। এই স্ট্রাকচারে না করাই উত্তম, অ্যানাদার একটা স্ট্রাকচার। তাহলে ইন্ট্রানজিটিভ, গো কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব। আমরা একটু আগে প্রথম ভিডিওয়ে বলেছি, লিখে দিয়েছিলাম যে ট্রানজিটিভ ভার্ব ছাড়া ভয়েস চেঞ্জ করা সম্ভব না। ওই যে বললাম ব্যতিক্রম থাকবে একটু, সেই ব্যতিক্রমটাই এখানে কাজ করেছে। গো টু স্কুল, এটার ভয়েস চেঞ্জ করা সম্ভব, ইউ আর অর্ডার টু গো টু স্কুল। যেমন বাই মি এ শার্ট, ইউ আর অর্ডার টু বাই মি এ শার্ট, এটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে বন্ধুরা, আমরা ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ অলরেডি আমরা শিখে ফেলেছি। তাহলে আমরা এর পরের ভিডিওতে ভয়েস চেঞ্জ সম্পূর্ণ শেষ করব। সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।